সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ইদ্রিস চৌধুরী। আজকে আমি আপনাদের সাথে আরেকটি কমন মেডিকেল প্রবলেম, অ্যাসিড রিফ্লাক্স, বুক জ্বালা পোড়া, এ বিষয়ে কিছু মেডিকেল ইনফরমেশন শেয়ার করতে চাই। স্টাডি বলছে প্রায় সব মানুষের জীবনের কোনো না কোনো পর্যায়ে হালকাভাবে হলেও বুক জ্বালা পোড়া অনুভব করে থাকেন। আসুন তাহলে আমরা এ বিষয়ে একটু ডিটেলস জানার চেষ্টা করি। আমরা যখন খাবার খাই, খাবারগুলো খাদ্যনালী হয়ে পাকস্থলীতে পৌঁছে। পাকস্থলীতে পৌঁছার সাথে সাথেই হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত হয় এবং তা খাবারের সাথে মিশে যায়। এই অ্যাসিড মিশ্রিত খাবার সাধারণত পাকস্থলী হয়ে ডিউডেনাম হয়ে পেটের নিচের অংশে নেমে যায়। প্রাকৃতিকভাবে এই খাবারগুলো উপরের দিকে ব্যাক করে না বা ব্যাক করার সুযোগ নেই। যদি কোনো কারণে এই অ্যাসিড মিশ্রিত খাবার উপরের দিকে ব্যাক করে, তখন আমরা বলছি অ্যাসিড রিফ্লাক্স। আর এই অ্যাসিড রিফ্লাক্স যদি বারবার হয়, দীর্ঘমেয়াদী হয়, তখন আমরা বলছি গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, GERD। খাদ্যনালীতে খাবার ব্যাক না করার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে খাদ্যনালীর নিচের অংশে একটি স্পেশাল মাংসপেশি আছে, যা খাবার পাকস্থলীতে ঢোকার পর শক্ত হয়ে খাদ্যনালীর মুখটাকে বন্ধ করে দেয়, যাকে আমরা ডাক্তারি পরিভাষায় লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার বলি। মূলত এই স্ফিংক্টারের টাইটনেসের কারণে খাবার উপরের দিকে ব্যাক করতে পারে না। দ্বিতীয় কারণ হচ্ছে খাদ্যনালী ও পাকস্থলীর সংযোগস্থলে একটি তির্যক অ্যাঙ্গেল আছে, যা খাবার ব্যাক করতে বাধা দেয়। তাছাড়া খাদ্যনালী, পাকস্থলী, ইন্টেস্টাইন এসব টিউবের ডাউনওয়ার্ড পেরিস্টালজিক মুভমেন্ট, ডাউনওয়ার্ড প্রেশার গ্রেডিয়েন্ট এবং গ্র্যাভিটি এসবের কারণে খাবার সাধারণত নিচের দিকে নামে, উপরের দিকে ব্যাক করে না। যদি কোনো কারণে স্ফিংক্টারটা লুজ হয়ে যায় অথবা এক বা একাধিক প্রোটেক্টিভ ফ্যাক্টরস ব্রেক হয়, তখন অ্যাসিড রিফ্লাক্স হয় বা খাবার উপরের দিকে খাদ্যনালীর দিকে ব্যাক করে। এবার জানার চেষ্টা করি স্ফিংক্টারটা কি কারণে লুজ হয়ে যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে কারণ অজানা, আননোন। তবে জন্মগতভাবে কারো কারো স্ফিংক্টার হালকা লুজ থাকতে পারে। জানা কারণগুলোর মধ্যে রয়েছে ওভারওয়েট, যাদের ওজন বেশি তাদের স্ফিংক্টারটা লুজ হয়ে যায়। ইটিং প্যাটার্ন, খাদ্যাভ্যাস, যদি একসাথে বেশি খাওয়া হয়, ওভারলোড করে খাওয়া হয়, খাওয়ার সাথে বা খাওয়ার পরে বেশি করে পানি পান করা হয়, হাঁটাচলা না করে খাওয়ার সাথে সাথে ঘুমিয়ে যাওয়া হয়, তখন খাবার নিচে না নেমে উপরের দিকে ব্যাক করতে পারে। তাছাড়া পেটে পানি জমা, গ্যাস হওয়া, প্রেগন্যান্সিতে পেট বড় হয়ে যাওয়া, দীর্ঘমেয়াদী স্মোকিং, দীর্ঘমেয়াদী অ্যালকোহলিজম, মহিলাদের কন্ট্রাসেপটিভ পিল, অতিরিক্ত তৈলাক্ত, জাল, মশলা, টক, পাশাপাশি কেমিক্যালযুক্ত খাবার, এই সমস্ত খাবার অ্যাসিড রিফ্লাক্সের ব্যাকগ্রাউন্ড তৈরি করে। আমাদের পাকস্থলী অ্যাসিড টলারেট করতে পারে, কিন্তু খাদ্যনালীতে পারে না। সেজন্য অ্যাসিড কন্টেইনিং খাবার যখন খাদ্যনালীতে পৌঁছে, তখন বুকে জ্বালা পোড়া হতে পারে। এই জ্বালা পোড়ার তীব্রতা হালকা, মাঝারি বা তীব্র হতে পারে। অনেক সময় মনে হয় অম্লটক ও ঝাঁঝালো স্বাদযুক্ত খাবার পেট থেকে গলায় চলে এসেছে। এটা তখন বেশি হয় যখন আমরা চিত হই, শুয়ে থাকি অথবা সামনের দিকে ঝুঁকি। এক্ষেত্রে গ্র্যাভিটি এর প্রভাব কমে যায় বলে খাবার পেট থেকে গলায় চলে আসে। কিছু কিছু ক্ষেত্রে অ্যাসিড রিফ্লাক্স হলে খাদ্যনালীতে প্রচন্ড স্পাজম হয়। এই স্পাজমের কারণে বুক ব্যথা হয় বা বুক জ্যাম জ্যাম লাগতে পারে। খাবার গলায় চলে আসলে চকিং বা গলা জ্যাম জ্যাম লাগতে পারে। খাবার আবার লেডিংস ফেরিংসে চলে আসলে তখন এটা দীর্ঘমেয়াদী কাশি বা দীর্ঘমেয়াদী গলা ব্যথার কারণ হতে পারে। এখানে গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেশন হচ্ছে আপার জিআইটি এন্ডোস্কোপি। একজন দক্ষ এন্ডোস্কোপিস্ট আপনাকে আপনার লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টারটা লুজ কিনা, অ্যাসিড রিফ্লাক্স আছে কিনা, GERD আছে কিনা, অথবা জটিলতা হিসেবে ইসোফেজাইটিস আছে কিনা, ব্যারেটস ইসোফেগাস আছে কিনা, এসব সম্পর্কে আপনাকে ধারণা দিয়ে দিবে। এবার আসি ট্রিটমেন্টের তিনটে অংশ: পরামর্শ, ড্রাগস, ফলোআপ। গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে যাদের ওজন বেশি তাদের অবশ্যই ওজন নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। খাবার গ্রহণের পদ্ধতিটা সাইন্টিফিক হতে হবে। তার মানে
একসাথে বেশি খাবার খাওয়া যাবে না, পেট ওভারলোড করা যাবে না। অনেকে আহারের সাথে বেশি করে পানি পান করে অথবা খাবারের পরে বেশি করে পানি পান করে, এটা ঠিক না। এতে পেট আরো বেশি ওভারলোডেড হয়। খাওয়ার পর হাঁটতে হবে বা বসে থাকতে হবে, সাথে সাথে শোয়া যাবে না। খাবার গ্রহণের কমপক্ষে 2 ঘন্টা পর শুতে যেতে হবে। ঘুমানোর সময় বালিশ একটু উঁচু রাখলে ভালো। তাছাড়া ধূমপান ও অ্যালকোহল বর্জন করুন। অতিরিক্ত তৈলাক্ত, ঝাল, মশলা, টক, পাশাপাশি এই সমস্ত খাবার পরিহার করুন। এবার আসি ড্রাগস। অ্যান্টাসিড আছে, অ্যাসিডটাকে নিউট্রাল করে, ভালো ড্রাগ। সোডিয়াম অ্যালজিনেট বাজারে এসেছে, অ্যাসিডটাকে ট্র্যাপ করে, কার্যকর ওষুধ। গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে অ্যাসিড সাপ্রেসর, H2 রিসেপ্টর ব্লকার, ফ্যামিটোডিন নামে বাজারে আছে। পাওয়ারফুল অ্যাসিড সাপ্রেসর হচ্ছে PPI, ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, এনসোপ্রাজল। সাপোর্টিভ ওষুধ হিসেবে ডমপেরিডন, প্রোপ্যাকেটিক, গাট মোটালিটি বাড়ায়। এইসব ওষুধ 4 থেকে 8 সপ্তাহ কন্টিনিউ করলে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসিড রিফ্লাক্স সহ হালকা GERD ভালো হয়ে যায়। তবে যাদের GERD এর তীব্রতা মাঝারি বা বেশি, তাদের অনেক সময় লো ডোজ PPI লং টার্ম দিতে হয়। কিছু ক্ষেত্রে অ্যান্টি রিফ্লাক্স সার্জারি পর্যন্ত করা লাগে। কিছু ক্ষেত্রে রিপিটেড ফলো আপ এন্ডোস্কোপি করা লাগতে পারে। সেজন্য আপনার সমস্যাকে অ্যাসিড রিফ্লাক্স বা বুক জ্বালা পোড়া মনে হলে আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ বা একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে ফলো আপ করে ট্রিটমেন্ট করাবেন। আশা করি আপনারা ভালো হবে। ফাইনালি যে কথাটা বলতে চাই, বুকের যে কোনো কমপ্লেন এবং ট্রিটমেন্ট করার সময় অবশ্যই হার্টের রোগ বিবেচনায় নেবেন। বিশেষ করে যাদের বয়স 40-এর উপরে, তারা অবশ্যই একটা ECG করাবেন, প্রয়োজনে TT করাবেন। আজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী ভিডিও হবে ভয়াবহ রোগ, খাদ্যনালীর ক্যান্সার এবং পাকস্থলীর ক্যান্সারের উপর। দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।